একটা সময় এখানেই রাজরাজার প্রাসাদ সেটা ছিল, অনেক কিছু এখানে কিন্তু হতো, সেটা এখন এই অবস্থা। রাজবাড়ির ভিতরের অংশটা, গোপন পথ, এই গোপন পথ দিয়ে কিন্তু যে কোনো সময় কোনো রকম কোনো বিপদ ঘটতে পারে। মাথার ওপরে ছাদ এখন আর নেই, আজ রাজবাড়িতে ওরা ঘুরে বেড়ায়। একটা সময় এই বাড়িতেই থাকতেন তমলুকের রাজা। হ্যাঁ, তমলুক রাজবাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। দেখুন একদম জরাজীর্ণ অবস্থা পুরোপুরি রাজবাড়ির, ওই জায়গাটা পুরোপুরি লোহার যে রড, সেই রডগুলো দিয়ে রাখা হয়েছে। আলোটা ধীরে ধীরে কমে আসছে বিকেলবেলার টাইমটাতে। এক অদ্ভুত রোমহর্ষক জায়গা কিন্তু এই তমলুক রাজবাড়ি, চারদিকটাতেই পুরোপুরি এরকম ভগ্নপ্রায় অবস্থা। ভিতরের অংশটা এটা, কিন্তু এই মানে এই নিচের অংশটা তো এরকম ঘর রয়েছে, ঠিক আছে। আর তখনকার দিনে এরকম মানে অনেকটা যেহেতু বড় ছিল, নিচেও গুপ্তধন লুকানোর জন্য এরকম কিন্তু জায়গা থাকতো। এই সিঁড়ি, সেই সিঁড়ি, মানে আমি ইতিহাসকে ছুঁচ্ছি, ইতিহাসকে স্পর্শ করতে করতে আমি পৌঁছে গেলাম রাজার দরবারে। তমলুকের এই রাজবাড়ির ভিতরের অংশটা কীরকমটা জরাজীর্ণ অবস্থা এবং না একটা অদ্ভুত ফিলিংস, সেটা কিন্তু আমার হচ্ছে। এই রাজবাড়ির পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস। এক একটা খাম্বা যেন সে যুগের কাহিনীর কথা এখনো বহন করে চলে। ভিতরে ঢোকার সময়টাতে আমি যেটা দেখালাম আপনাদেরকে, একদম নিচের অংশটা, এই হচ্ছে গুপ্ত পথ, গোপন পথ। এই গোপন পথ দিয়ে কিন্তু যদি কোনো রকম কোনো সমস্যা হতো তাহলে এখান থেকেই বেরিয়ে যাওয়া হতো। এই সেই জায়গা, দেখুন কীরকমটা অবস্থা এখন হয়ে আছে এই রাজার দরবার। চারিদিকে এই ইটগুলো সব ভেঙে গেছে, দেয়ালগুলো সব ভেঙে গেছে। তবে আপনারা যদি আসছেন দর্শন করতে এখানে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো সচেতন থাকুন, তার কারণ যে কোনো সময় কোনো রকম কোনো বিপদ ঘটতে পারে। ভিতরে এই লোহার রডগুলো রাখা হয়েছে এই কারণের জন্যই রাখা হয়েছে। টোটাল এইটা রাজবাড়ির একদম মাঝের অংশে বিরাট বড় একটি গাছ রয়েছে। ভিতরের অংশটাতে এখন ওরা ঠিক খেলছে, এভাবেই হয়তো যুগের কারণে হারিয়ে যায় সব কিছু। এখন এই রাজবাড়িতে আর রাজসভা বসে না, এখন এই রাজবাড়িতে টোটালটাই ক্রিকেটের ময়দান। কি তাই তো? তোরা প্রত্যেকদিন এখানে খেলা করিস? কোন ক্লাস? 7। আচ্ছা, তো এখানে ভয় লাগে না? না। ভালো লাগে এখানে আসতে? দেখো প্রত্যেকটা জিনিস, এই যে জানলার যে এখানে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু ইট দিয়ে তৈরি করা। মানে এই জিনিস, মানে আমি যে নিজের চোখে দেখছি এগুলো সত্যি মানে আমার অবাক লাগছে। এই ধরনের জিনিস, মানে তখনকার দিনের যে জিনিসগুলো আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তমলুকের রাজা এখন না থাকলেও এখনকার যারা রাজা রয়েছেন, রাজরাজা রয়েছেন, তাদের যে রাজ্য চালানোর প্রক্রিয়া এবং তখনকার যে রাজ্য চালানোর প্রক্রিয়া, সেটা কিন্তু অনেকটাই তফাৎ ছিল, সেটা আমরা সবাই জানি। আমি ক্যামেরা ঘোরালেই আপনারা দেখতে পাবেন সেই ভিতরের জরাজীর্ণ অবস্থা। রাজবাড়ির ঠিক সামনের অংশটাতে আজও এরকম একটি বিশাল মাঠ রয়েছে, মানে একদম আমি ওখান থেকে যখন প্রবেশ করলাম আপনাদেরকে দেখালাম। আর এই জায়গাটাতে এরকমটা রয়েছে, মানে ছাদটা ভেঙে গেছে, ছাদের প্রায় অংশ নেই বললেই চলে। আচ্ছা, আপনাদেরকে একটি জিনিস আমি দেখিয়ে রাখি। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই যে মানে এই রাজবাড়ি সম্পর্কে এখানে কিন্তু লেখা রয়েছে তমলুক রাজবাটি। ওপাশ থেকে আমি চলে আসলাম একটু এপাশে। দিনের আলো প্রায় চলে যেতে বসেছে, আর সেই দিনের আলো চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত এই অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো এখানে রান্না হতো, হয়তো এখানেই রাজসভা বসতো কোথাও। সেসব জায়গা এইভাবে দেখার মজাটাই কিন্তু আলাদা। এপাশ থেকে আমি যদি একটুখানি ওপাশের এই অংশটাতে চলে যাই, দেখা যাক এই পাশটা কী রয়েছে। ভালো করে ফলো করে দেখুন, এই মাঝের অংশটা কিন্তু মানে এটা খালি জায়গা। শোনা যায় এখানটা নাকি সম্ভবত সরোবর ছিল, এই অংশটাতে সরোবর অর্থাৎ কোনো পুকুরের মতো অংশ, মানে কোনো জলাশয় ছিল, ঠিক আছে, যেখানে স্নান করতেন রানীমা সহ যারা থাকতেন এই রাজ দরবারে। আমি একটু এই পাশটা চলে আসি। এ পাশেও এমনি বাড়িঘরগুলো রয়েছে এই পাশে এই জায়গাগুলোতে, কিন্তু এই অনেকগুলি ঘর, ঠিক আছে। মাথার ওপরে ছাদ এখন আর নেই। দুটি মূর্তি এখানে রাখা রয়েছে, একটি
নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং আরও একটি হলো রাজা সুরেন্দ্রনাথ রায়। উনি ছিলেন এই লবণ আইন অমান্য আন্দোলন সহসভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন এই রাজা সুরেন্দ্রনাথ রায়। আর আমার নিশ্চয়ই নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক তার পরিচয় দিতে হবে না। সম্পূর্ণটা এখানে লেখা রয়েছে, এই সালটা এখানে লেখা রয়েছে। তমলুক রাজবাড়িতে এই সত্যাগ্রহ শিবির তিনি কিন্তু পরিদর্শন করেছিলেন এই দিন, এবং জনসমাবেশে তিনি বক্তৃতাও দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা হলো রাজবাড়ির একদম পিছনের অংশটা। পিছনের অংশটাতে আমি এখন এখান থেকে এই যে দেখুন এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, তখনকার দিনে আমি এখনও কলকাতাতে বিভিন্ন পুরনো বাড়িতে দেখে থাকি এই ধরনের যে কাঠগুলো, যেগুলো পিলার হিসাবে ব্যবহার করা হয়, মানে মাঝের যে অংশগুলোতে পিলার হিসাবে ব্যবহার করা হয়। এই অংশটাতে আলো নেই, হ্যাঁ, এখানটাতে আমি আর গেলাম না, জানি না এখানে কি রয়েছে, কোনো সাক্ষ্যও থাকতে পারে। কিন্তু এক ভয়ঙ্কর অবস্থা এই রাজবাড়ির। এপাশের ছাদটা ভেঙে গেছে, এখানে থাকাটা খুবই বিপজ্জনক। ওপরের অংশটাতে এরকমভাবে ভগ্নপ্রায় অবস্থা, এখানটাতে তাই জন্য কারোর না আসাটাই খুব সেফ। আপনি যদি আসেন তাহলে এই ভিতরের অংশগুলোতে দয়া করে প্রবেশ করবেন না, যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তমলুক শহরের ইতিহাস জানতে গেলে আপনাকে তমলুক রাজবাড়িতে অবশ্যই আসতে হবে। আর এই জায়গা সত্যি মনে করিয়ে দেয় সে যুগের বিভিন্ন কাহিনী। এরকম ছোট ছোট ইট তখনকার দিনেই ব্যবহার করা হতো। এখন তো ইটের সাইজটা একটু বড় হয়েছে, বা এই ধরনের মানে এই যে দেখুন, আপনি কাছ থেকে যদি দেখাই আপনাকে, ইটের সাইজগুলো দেখুন এরকমটা। সম্পূর্ণ রাজবাড়িটি এখন আমার পিছনে, আমি মানে এই ফ্রেমটা আমি দেখানোর জন্য এই জায়গাটাতে আসলাম, মানে এখান থেকে প্রবেশ করতে হতো। এই গাছটা আরও একটু বড় ছিল হয়তো, এই গাছটা এখন ভেঙে গেছে বা কোনো কারণে কেটে ফেলা হয়েছে। গাছটা কিন্তু বিরাট প্রকাণ্ড গাছ। আর এইখানেও এই যে লোহার এগুলো রাখা হয়েছে, তার কারণ আরও যে যে জায়গাগুলোতে এগুলো নেই সেই জায়গাগুলোতে এগুলো তো হয়তো হবে। এখান থেকে দেখো এই রাজবাড়ির একদম উপরে একটি মন্দির মতো রয়েছে, সম্ভবত এটাই কোনো মন্দির সম্ভবত ছিল, আমার জানা নেই ঠিক খানিকটা। যদি তুমি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। তবে আমার তো এই ধরনের জায়গা খুবই ভালো লাগে, মানে আলো ধীরে ধীরে পড়ে গেল, আমি আরও একটুখানি সময় থাকার আমার ইচ্ছে ছিল। এই যে বড় বড় দরজাগুলো, এই যে খিলানের মতো অংশগুলো, সেগুলো খানিকটা কীরকম ছিল, এবং কতগুলো বড় বড় জানলা। তখনকার দিনে কিন্তু দরজার মতো জানলাও থাকতো, ঠিক আছে, জানলাও বড় দরজাও বড়। এখন আর এই ধরনের জিনিসপত্র দেখতে পাওয়া যায় না। এই যে কলকাগুলো, মানে কীভাবে মানে রাজবাড়ি তৈরি হয়েছিল একটা, তখনকার দিনে এত বড় বাড়ি বানাতে অনেকটাই টাকা খরচ হয়েছিল। ভেবে দেখো এখন যদি এই জায়গাটা মানে বানানো হতো তাহলে কতটা খরচ হতো। আজ রাজবাড়িতে ওরা ঘুরে বেড়ায়, ওরা মাঝে মাঝে চেখে দেখার চেষ্টা করে এই রাজবাড়ির মাহাত্ম্য। আর কিছু করার নেই, খুব ফ্রেন্ডলি, ওর সাথে পরিচয় হলো একটু আগেই, হয়তো এখানেই ওর বাসস্থান। আচ্ছা, এটা ছিল উঠোন, এটি সরোবর নয়, এটাই উঠোন ছিল, আমি একটু আগে জানলাম। আর মেন যে সরোবরটা ছিল সে সরোবরটা এখনও আছে। এই হলো সরোবর, মানে পুকুরটা এখনও কিন্তু সে পুকুরটা আছে। আমি ভাবলাম মনে হয় ওটাই সরোবরটা ছিল। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় স্তম্ভের মতো জায়গাগুলো, কিছুটা আছে কিছুটা নেই। ওপরে এই মানে গাছ নষ্ট করে দিয়েছে, এগুলো দেখুন খালি। রাজবাড়ির ঠিক পিছনের অংশটাতে একটি মন্দির রয়েছে, রাধা মাধব জিউর মন্দির। মন্দিরের যিনি আরাধ্য দেবতা রাধা মাধব, তিনি কিন্তু এখানে রয়েছেন। নিত্য পুজো হয়ে থাকে এখানে রাধা মাধবের। এই মন্দিরটি কিন্তু মানে এই রাজবাড়ির একদম লাগোয়া, মানে রাজবাড়ির যে দেওয়াল সেই দেওয়ালের সাথেই। পিছনটা দেখালে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, দেখুন এই যে রাজবাড়ি দেওয়াল, এই যে এটা মন্দিরটা, এটা পরে সংস্কার করা হয়েছে। এই ধরনের জায়গা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে পারেন। সাথে সাথে আপনার এলাকার, আপনার বাড়ির পিছনে বা আশেপাশে যদি এমন তার জায়গা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সকলেরই জানা আছে, আমার চ্যানেলেও এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও রয়েছে, এবং ইনস্টাগ্রামেও আপনি আমাকে ডিএম করতে পারেন। এ ধরনের ভিডিও দেখার জন্য আমাকে বলবেন আপনার ফিডব্যাক, আমি অবশ্যই দেখব। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ে থাকি। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানাবেন। মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুরের তমলুক রাজবাড়ি দেখে আমি সত্যি আপ্লুত, মানে এতটা পুরনো। আমার এ ধরনের হিস্ট্রি সাবজেক্টটাই আমার খুব পছন্দের, যদিও সেটা যখন হিস্ট্রি পড়তাম তখনের যত পছন্দের ছিল, কিন্তু এখন যত বয়স বাড়ছে তত আমার বেশি ভালো লাগে ইতিহাসকে স্পর্শ করতে। চলুন আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো স্টোরি ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।